পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম। আর তারই বুকের মধ্যে লুকিয়ে থাকা এক অন্যরকম পৃথিবী বেলপাহাড়ি। পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর অচেনা পথ, বর্ষায় ছোঁয়ায় যেখানে প্রতিটা দৃশ্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। কিন্তু একটা জায়গা সত্যি করে চিনতে হলে শুধু সেইখানে পৌঁছালে হয় না, তার পথটাকেও অনুভব করতে হয়। আর সেই পথের গল্প লিখতেই এই বর্ষায় আমরা বেরিয়ে পড়েছিলাম 3 দিনের এক যাত্রায়। সামনে ছিল অজানা রাস্তা, পেছনে ছিল শহরের চেনা জীবন, আর এর মাঝখানেই ছিলাম আমরা, একদল রাইডার। বৃষ্টি এসেছে, রাস্তা বদলেছে, কখনো গতি কমেছে, কিন্তু থামেনি আমাদের যাত্রা। কারণ এই রাইডার গন্তব্য শুধু বেলপাহাড়ি ছিল না, গন্তব্য ছিল কিছু নতুন স্মৃতি তৈরি করার। দিস ইজ আওয়ার বেলপাহাড়ি মনসুন রাইড। ভোর 4টে। শহর তখন ঘুমিয়ে, কিন্তু কিছু স্বপ্ন ঘুমিয়ে থাকে না, আর সেই স্বপ্নকে ছুঁতে বেরিয়ে পড়ার দিন। প্রতিটা রাইডিং গিয়ার শুধু সেফটির জন্য নয়, প্রতিটা গিয়ার মনে করিয়ে দেয় সামনে অপেক্ষা করছে একটা নতুন যাত্রা। হেলমেটটা পরে নিলাম, গ্লাভস শক্ত করে বাঁধলাম, কারণ আজকের দিনটা শুধু একটা রাইড নয়, একটা দায়িত্ব। গ্যারেজের দরজা খুলতেই মনে হলো নতুন একটা গল্প শুরু হওয়ার সময় হয়ে এসেছে। একটা চাবি, একটা স্টার্ট, আর ইঞ্জিনের সেই প্রথম গর্জন, এটাই প্রতিটা রাইডারের কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি। সব প্রস্তুতিই শেষ, এবার রত্তনা। দলের সঙ্গে দেখা হবে দক্ষিণেশ্বরে, সেখান থেকেই শুরু হবে আমাদের 3 দিনের বেলপাহাড়ি অভিযানের আসল গল্প। সময় হয়েছে 4:58, 5টা বাজতে চললো। আমি সবার আগে এখন দক্ষিণেশ্বর সার্কেলটা এসে দাঁড়িয়ে পড়েছি, বাকিরা আসছে, তো দেখি ওদের কতক্ষণ লাগে। ওদের বললো যে 5টার মধ্যে ঢুকে যাবে, তার জন্য আমি পুরো এবার সিরিয়াস হয়ে 5টার মধ্যেই ঢুকে গেছি। তো এবার অপেক্ষা করি আর একটু ফোন করি ওদের, দেখি কি বলে। চলে গেলাম, টাটা, বাই বাই। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি, আর পেছনে আমার লাইন আপ লুকিং গ্লাসে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। তো চলো, আজকে ওদের জন্য লেট হয়েছে, সব ওদের জন্য। আমরা এখন উঠে পড়লাম বালি ব্রিজে। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর বাঁ দিকে হচ্ছে গঙ্গা রিভার। এই ব্রিজটা এখন রিপেয়ারের কাজ হচ্ছে, তার জন্য বড় গাড়ি কিন্তু অ্যালাউ করছে না। ট্রাক, বাস কিন্তু সব ঘুরে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু যাচ্ছে না, অনলি ছোট কার আর বাইক অ্যালাউ। আমরা এখন ধুলাগড় টোল প্লাজার আগের সিগন্যালটাতে আছি। তো চলে এসছি আমরা ধুলাগড় টোল প্লাজাতে। বাঁ সাইডে এত ট্রাকগুলো থাকে না, বাইকের লেন্থ এক সময় পাওয়াই যায় না, পুরো ঢাকা দিয়ে রেখে দেয়। এই যে আগের বার যতবার যাই না, এই জায়গাটাতে পুরো ব্লক করে রেখে দেয়, পুরো ব্লক করে রেখে দেয় ট্রাকগুলো। আজকে তাও দেখলাম আর ব্লক করেনি। এই যে ধুলাগড়ের সেই স্পেশাল চায়ের দোকান। একটা
একটা বড় রাইড কখনো একজনকে নিয়ে শুরু হয় না, একটা টিমকে একসাথে নিয়ে শুরু হয়। ধুলাগড় এসে এবার সবাই একে একে জড়ো হতে শুরু করলো। কেউ এসেছে দূর থেকে, কেউ এসেছে কাছের পথ পেরিয়ে, কিন্তু গন্তব্য সবার একটাই। এরপর শুরু হলো আসল প্রস্তুতি। কে থাকবে সামনে লিড হিসাবে, কে থাকবে একদম শেষে টেল, আর কে থাকবে পুরো দলের নিরাপত্তার জন্য মার্শাল হিসাবে। দায়িত্বগুলো ভাগ হয়ে গেল সবার মধ্যে, কারণ একটা গ্রুপ রাইড শুধু একসাথে বাইক চালালেই হয় না, একসাথে একে অপরের দায়িত্ব নিতে হয়। আর এত নিয়মকানুনের মাঝেও হাসি, আড্ডা আর কয়েকটা ছবি তো থাকবেই। ক্যামেরায় ধরা পড়ে গেল সেই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো হয়তো তখন খুব সাধারণ ছিল, কিন্তু কয়েকদিন পর ফিরে তাকালে এই মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে পড়বে। সবাই এবার প্রস্তুত, আর শুরু হতে চললো আমাদের আসল যাত্রা। তো এখানে লিডের দায়িত্ব পুরোপুরি আমার ওপর, ব্লগও করব, লিডও করব, একটা নতুন দায়িত্ব এবারে। তো নতুন অ্যাডভেঞ্চার হেলমেট নিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাও। গগলসটা পরছি না, একটু ফগ আসছে কথা বললে, তো তাই ওটার মধ্যে অ্যান্টি ফগ লাগাবো, তারপরে ওটা ওকে হবে। আর ওয়েদারটা যা বৃষ্টি হওয়ার চান্স আছে। তো সামনের দিকে আমরা এগিয়ে পড়েছি, আর পেছনে আছে আমাদের টিম। আর আজকের রাইডটা খুব মজা হতে চলেছে, খুব মজা। এটা দিয়েছে এমন জায়গা, মানে আমার পুরো ডান হাতের পুরো উপর সাইডটাতে করে না ক্লিক করে ঠিকমতো আমি সাউন্ড শুনতে পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে, হয়তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবো। ওয়েদারটা দেখো তোমরা, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি শুরু। জোরদার বৃষ্টি পড়লে গোপ্রোটা আবার ঢুকিয়ে দিতে হবে। এখান থেকে বাগনান হচ্ছে প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে হচ্ছে বাগনান পড়ছে, তারপরে আমরা কোলাঘাটটা পাবো। আর মনসুন রাইডে কিন্তু মজাই আলাদা। তখন আমরা পেট্রোল পাম্পের দিকে দাঁড়াতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু সামনে গুড়ি যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আর কিন্তু কেউ দাঁড়ালো না, বললো চলো এগিয়ে যাই সামনের দিকে, যা হবে দেখা যাবে, তারপর না হয়তো রেনকোট পরবো। কিন্তু সামনে যখন এগোলাম কোনো কিন্তু বৃষ্টি নেই। দেখো এদিকে কিন্তু আকাশটা পরিষ্কার, মেনলি যেখানে মেঘ তোমার জমছে সেখানেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এই বাঁদিকে যে রাস্তাটা তোমার চলে যাচ্ছে, এটা তোমার দীঘা নন্দকুমারের দিকে, আর আমরা এখান থেকে সিধা খড়গপুরের দিকে যাব, একদম সোজা রাস্তা আমাদের। ব্রেকফাস্ট পয়েন্ট পৌঁছাতে 43 কিলোমিটার টাইম দেখাচ্ছে, আর 41 মিনিটের মধ্যে পৌঁছাবো। সময় এখন 7:59, 8টা বাজতে চললো। সামনে বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে সাইডে দাঁড়িয়ে গেলাম, রেনকোটটা পরে না। হ্যাঁ, আর 14 কিলোমিটার। প্রিয়ম দা, 14 কিলোমিটার বাকি। সামনে বৃষ্টি পড়ছে, দেখো একবার, সামনে ভালো বৃষ্টি পড়ছে। ঠিক আছে চলো। আমরা তখন দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে ভেবেছিলাম সামনে জোরদার বৃষ্টি হচ্ছিল, কারণ যেরকম দেখতে লাগছিল, জানি না সেটা গোপ্রো কেমন কি ক্যাপচার করেছে। গুড়ি এখন বৃষ্টি পড়ছে, আই থিঙ্ক গোপ্রোর মাইক অ্যাডাপ্টারে এমন কিছু এফেক্ট পড়বে না। 1 মিনিট এগিয়ে যাই। গোপ্রোর মাইক অ্যাডাপ্টারে পড়বে না। এই যে ট্রাকগুলো যাচ্ছে না, জলের যে একটা স্প্রেগুলো হচ্ছে না, যে এতগুলো গাড়ি যে যাচ্ছে একটা জলের স্প্রে হচ্ছে, এই স্প্রেগুলো এমনভাবে ভরে গেছে, দেখে মনে হচ্ছে না কি পুরো জোরদার মুষলধারে বৃষ্টি পড়ছে ওখানে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে ব্রেকফাস্ট পয়েন্টে, দেবরা থেকে কিছু কিলোমিটার এগিয়ে। আর এখানে যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি গোপ্রোটা পুরো ঢুকিয়ে রেখেছিলাম, আর এখানে গাড়িগুলোর অবস্থা একবার তোমরা দেখো, কেমন বৃষ্টি হয়েছে কি বুঝছো বলো। আমি তো গোপ্রোটা ঢুকিয়ে দিয়েছি, কি কারণে সেটা তো জানোই, যা মুষলধারে বৃষ্টি হয়েছে। সামনেও হয়তো মুষলধারে বৃষ্টি হবে। আমি তো মনসুন রাইড, তাই না? এরকম বৃষ্টি না হলে ভাই কি করে চলবে? প্লাস্টিক আনতে ভুলে গেছি, না তো গোপ্রোতে পরিয়ে টেপ মেরে চালাতাম। বাকিদের পুরি সবজি চলে এসছে, আর এখন খেতে বসে। পুরি সবজি কার কার? খাবার
মোটামুটি 10 থেকে 20 বাহ 10 জনে 20 আর আমাদের ক্যামেরাটা না এরকম করে রাখ, ওপরটাকে দেখা। হ্যাঁ ছাপ দেখা যাচ্ছে। আমার মুখে এইটুকু দেখা যাচ্ছে, মানে একটা একটা গলা কথা বলছি। আরে ওই স্ক্রিন আলাদা, এই স্ক্রিন আলাদা গা। হাসিয়ে দিল। আরে ধরেন দে ওটা কি কেটিএম কি কেন? সবার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার ব্রেকফাস্ট সবে এসেছে, এখন খাই। আমার এসছে কোথায়? এটা আমারটা, তোমারটা কই? করছে দাও। ও এখনো আসেনি। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আর কিলোমিটার বাকি 101 কিলোমিটার। এই জায়গাটার ভিউটা দেখো কত সুন্দর, কত সুন্দর। আর এই বাদিক ডান দিক পুরো ফাঁকা থাকে বলে, এই যে ডান দিকে মাঠ, বাদিকে ওই দিকে বড় একটা মাঠ, কি সুন্দর। থেকে নেমে এসে আমরা এরকম একটা রাস্তা ধরে যাচ্ছি। এখান থেকে আর 40 থেকে 50 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে। ওরা ম্যাপ সেট করেছে, আমি এখন আর লিড করছি না, যেহেতু আমার ফোনের চার্জ কমে এসছে। আর আমি এখানে টাইপ সির পোর্টটা কোন ব্যাগে রেখেছিলাম এটা আমার মনে পড়ছে না। আর যদিও বা বার করে লাগাই, যদি আবার বৃষ্টি হয়, মেন পোর্টটাতে যদি জল লাগে গাড়ির, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। যা চল, যেখানে পারে ঢুকে যা। আমরা এখন চলে এসেছি লালপিঁপড়ের এই হোটেলটাতে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা এখন লাঞ্চ করব। সবাই খেতে বসেও পড়েছে। কিছু বলবে কি? আছে কি শেষ হবে? সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে, ঠিক আছে, সেটা দেখা যাবে। চলো বেরিয়ে পড়ি। এখন কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি ঘাগড়া ওয়াটারফলস দেখার জন্য। এখান থেকে গুগল ম্যাপ বলছে সোজা, তারপর গিয়ে 3.3 কিলোমিটার বাদিক। এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। তো এখন বাইক পার্কিং করে দিয়েছি এদিকে। ওইদিকে তো পার্কিং অ্যালাউ ছিল না বলেছিলাম, তারপরেও সবাই ওদিকে গেছিলো, কিন্তু তারপরে এইখানে এসছে। আর এইখানে আমাদের বাইকগুলো পার্কিং করা। হ্যালো বলুন স্যার। কি ব্লগিং চলছে? হ্যাঁ। আপনার ব্লগিং চলছে? হ্যাঁ বলুন। আচ্ছা, না আমিও ব্লগ নিজের মতন একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ বলুন, করুন। কি আর বলবো, একটা বাইকের লাইন আপের ভিডিও তুলছি। আচ্ছা আচ্ছা, তোলো তোলো। এই যে ডিএসএলআর নিয়ে আলাদাই লেভেলের ব্লগ হচ্ছে। ও মালিক কিন্তু খেল দেখাচ্ছে আজকে। কি বলছে? একসাথে বাইক টানছে, আবার মাঝে কি বলে বেরোলো? 100 উপরে গাড়ি তুলিনি, দিচ্ছে। 100 উপরে গাড়ি তুলিনি। লোতে করবি তো মালিক, হট করে এরকম উঠে যাচ্ছে স্পিড, হট করে নেমে যাচ্ছে।
কি বলছো বিয়মদা? আমার গাড়ি যে চালাচ্ছে ও কোনো স্পিডোমিটার দেখছে না। হ্যাঁ। আমার হলো 160, হ্যাঁ আমি চলে যাচ্ছি 118, আরো বলছে আমি চালাচ্ছি 100-তে। কারণ আমি তোমার থেকে অনেকটা এগিয়ে আছি, অনেক কিলোমিটার। তারপর আমি 70-80 এরকমই তো চলছি, তুমি তো পিছনে। তাই ওরকম মনে হচ্ছে আমাকে ধরতে যাচ্ছ যখন, তখন ওকে স্পিডটা বাড়াতে হচ্ছে, কিন্তু আমার স্পিডটা তো ওই মাথায় গিয়ে 80 অলরেডি জোরে আছো। হনুমানের মাসি। ঝাড়গ্রামের বেলপাহাড়ির সবুজ পাহাড় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক সুন্দর জলধারা ঘাগড়া জলপ্রপাত। বর্ষার সময় পাহাড়ে জমা জল যখন পাহাড়ের বুক বেয়ে নেমে আসে, তখন ঘাগড়া যেন নিজের আসল রূপটা ফিরে পায়। চারপাশের ঘন সবুজ, পাথরের গায়ে আছড়ে পড়া জলের শব্দ আর সেই ঠান্ডা ভেজা বাতাস, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা শান্তি আছে। শহরের কোলাহল থেকে অনেক দূর প্রকৃতির একবারে কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু এই দৃশ্যটা দেখলেই মনে হয় এমন জায়গা আসার জন্যই হয়তো এতটা পথ পাড়ি দেয়া। ঘাগড়া শুধু একটা জলপ্রপাত নয়, বর্ষায় বেলপাহাড়ির সৌন্দর্যের একটা জীবন্ত ছবি। তো এইবার আমরা যাব তারাফেনী ড্যামে, আর এখানে সবাই রেডি হয়ে গেছে, তো চলো। সময় এখন 5:23 আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। মনসুন সাইট সিন হচ্ছে। এবার আগামীকালও আমরা কিন্তু সাইট সিনের পথে বেরোচ্ছি, তারপর আবার এই হোটেলেই চলে আসবো। দেখি আর কতক্ষণ লাগে। প্রিয়তা বলছিল কাছে, খুব বেশি দূরে না। তারাফেনী ড্যাম পেরিয়ে এবার আমরা এসে পৌঁছালাম তারাফেনী নদীর কাছে। বর্ষায় পাহাড় আর জঙ্গলের বুক চেয়ে বয়ে চলা এই নদী যেন আরও জীবন্ত হয়ে ওঠে। জলের স্রোত, চারপাশে ঘন সবুজ আর পাথরের ওপর আছড়ে পড়া জলের শব্দ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল একেবারে অন্যরকম। শহরের কোলাহল থেকে অনেক দূর এসে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। কিছু জায়গা শুধু ক্যামেরাবন্দি করার জন্য নয়, মনের মধ্যে জড়িয়ে রাখার জন্য হয়। তারাফেনী নদী ঠিক এমনই একটা জায়গা। তো এই ড্যামটা তোমাদের দেখানো কমপ্লিট হলো, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে আমরা কোথায় কি ঘুরতে যাই, কারণ আজকে অনেকটা লং জার্নি করে এসে জাস্ট এই দুটো স্পট ঘুরতে পেরেছি, আর সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। আর কোন কি হোটেলে আমরা থেকেছি সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, তার জন্য টাটা।